আনিশা নিজ থেকে নিজের বাবার আনিসের কথা শুনতে পেয়ে তাড়াহুড়ো করে রুমে চলে যায়। পা চলছিল না তার, যেন কেউ লোহার শিকল দিয়ে আটকে দিয়েছে পা জোড়া। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। আনিশা নিজের ক্লান্ত শরীর নিয়ে রুমে আসে। রুমে অন্তুকে দেখতে না পেয়ে দরজা আটকে দেয়। তারপর বিছানায় শুয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। আনিশা কেঁদেই চলেছে, তবে বুঝতে পারছে না কেন কাঁদছে। হঠাৎ আনিশার মনে আশার আলো জ্বলে ওঠে। আচ্ছা, আমি কি ভাবছি এগুলা সব মিথ্যাও তো হতে পারে। সব সময় তো যা চোখে দেখা হয় তা তো সত্যি হয় না। আমি তো জানি শুভ্র ভাই আর অহনা মেয়েটা বন্ধু ছিল, তাহলে সেজন্যই হয়তো শ্রাবণ ভাইকে জড়িয়ে ধরেছে। আনিশা বিছানায় উঠে বসে হাতে তালু দিয়ে চোখের পানি মুছে ফেলে, তবু নিজের অন্তরে শূন্য শূন্য লাগে। আনিশা নিজের প্রতি বিশ্বাসী, যেহেতু আশার আলো পেয়েছে সেহেতু সেটাই বাস্তব হবে। তবুও মন মানছে না। আনিশা নিজের মনের খুঁতখুঁতানি দূর করার জন্য রুম থেকে আবার বের হয়ে যায়। উদ্দেশ্য কাউকে জিজ্ঞাসা করা। অর্ক পকেট থেকে ফোন বের করে রিসিভ করলো, মুহূর্তেই মুখটা শুকিয়ে গেল। সে ভেবেছিল তার বাবারা চলে এসেছে, তবে এখন শুনছে তারা এখন বিশাল বড় এক জ্যামে আটকে আছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। অর্ক নিরাশ মুখে কল কেটে দেয়। বাড়ির ভিতর এখন যেতে ইচ্ছা হচ্ছে না, তাই আবারও চলল ফাতিহা যেখানে বসে আছে সেখানে। অর্ককে আবার তার দিকে আসতে দেখে ফাতিহা এবার নড়ে বসলো। দোলনার উপরে পা উঠিয়ে বুকের সাথে হাঁটু গুজে বসলো। অর্ক ফাতিহার পাশে এসে দাঁড়াতেই ফাতিহা মিনমিনিয়ে বলল, বসুন। আপনার জন্য অপেক্ষা করছি। আমার জন্য অপেক্ষা করছিল মনে হচ্ছে। না, আসলে আপনাকে আসতে দেখলাম তাই আর কি। অর্ক ফাতিহার পাশে বসলো। দুজনের মাঝে বেশ দূরত্ব, মাঝে একজন অনায়াসে ভালো করে বসতে পারবে। প্রায় 10 মিনিট নিস্তব্ধভাবে বসে থাকার পর অর্ক প্রথম বলে উঠল, এখনো মন খারাপ? ফাতিহা নিশ্চুপ, কি বলবে সে? মানুষের মুখে দেখে কি বোঝা যায় না তার মনের অবস্থা? ফাতিহা চুপ থাকতে দেখে অর্ক বলে উঠল, গান শুনবেন? যদিও আমার কণ্ঠ ভালো না, তবে গাইতে পারি। ফাতিহা অর্কের দিকে তাকালো। এতক্ষণে চাপ দাড়ির মাঝে ফর্সা গাল, বাম ভ্রুর উপরে একটা কালো কুচকুচে তিল। ফর্সা মুখে বেশ মানিয়েছে। ফর্সা গায়ে কালো টি শার্টটাও বেশ ফুটেছে। বাগানে হালকা হালকা বাতাস শুরু হলো। শিউলি ফুলগুলো ঝরে পড়ছে। কয়েকটা জড়ালো বাতাসে উঠে এসে আছড়ে পড়ছে দোলনায়। আকাশে মেঘ জমেছে অল্প অল্প, যদিও পুরো আকাশ মেঘে সাদা হয়ে আছে, তবে কিছু কিছু জায়গায় কালো রং ধারণ করেছে। ফাতিহা বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আচ্ছা শোনান। অর্ক যেন জানতো ফাতিহার উত্তরটা। ফাতিহার বলার সাথে সাথে অর্ক বলে উঠল, কিছু মনে না করলে চলেন ছাদে যাই, সেখানেই শোনাবো। ফাতিহা উঠে দাঁড়ালো। তারও এখানে ভালো লাগছে না। এই বাতাসের ছাদ, বাগানের পরিবেশটা আরও একটু ভিন্ন হবে। অর্ক ফাতিহার সম্মতি পেয়ে উঠে দাঁড়ালো। তারপর চলল বাড়ির দিকে উদ্দেশ্য ছাদে যাওয়া। রুমে আসতেই সারা শুভ্রর বুকে যে মুখ গুজে আছে আর মুখ তুলছে না, রীতিমতো ফুঁফিয়ে কাঁদছে মেয়েটা। শুভ্র জানে তার পিচ্চি পাখির কান্নার কারণ, সেজন্য থামাচ্ছে না। কাঁদুক, একটু মন হালকা হবে। শুভ্র ছাড়াকে কোলে তুলে নেয়, তবুও ছাড়া শুভ্রর বুকে মুখ গুজে আছে। 2 হাত দিয়ে আঁকড়ে রেখেছে, যেন হাত সরালেই শুভ্র হারিয়ে যাবে। শুভ্র কোলে করে সারাকে বিছানায় এনে বসিয়ে দেয়। তারপর নিজেও সারার পাশে বসে। সারা কিছুক্ষণ পর ফুঁপিয়ে উঠছে, কাঁদতে কাঁদতে ক্লান্ত মেয়েটা। শুভ্র সারার চুলের ভাঁজে হাত বুলাতে বুলাতে বলে ওঠে, পিচ্চি পাখি। সারা ফুঁপিয়ে যাচ্ছে। সারা চুপ থাকা দেখে শুভ্র আবারও বলে ওঠে, পিচ্চি পাখি শুনছো? দুর্বল কণ্ঠে সারা বলে ওঠে, কাঁদছো কেন? জান, আমি আছি তো, দেখছো তো সব ঠিক হয়ে গেছে। আপনি খুব খারাপ শুভ্র, খুব খারাপ, খুব পচা। শুভ্রর বুকে মাথা রেখে হাত দিয়ে শুভ্রর বুকে মৃদু খুশি দিয়ে বলে সারা। শুভ্র হাসে। তার পিচ্চি পাখি যখন অভিমান করে তখন তার নাম ধরে ডাকে। আর শুভ্র এটাও জানে তার পিচ্চি পাখির মান অভিমান ভাঙবে কিভাবে। শুভ্র মুচকিয়ে হাসে। সারাকে নিজের সাথে জোর সরিয়ে নেয়। সারা মাথা নিচু করে আছে। শুভ্র সারার থুতনি ধরে উঁচু করে লাল হয়ে যায়। কান্নারত চেহারাটা এক পলক দেখে নিজের 2 হাত সারার 2 গালে রাখে। তারপর বলে ওঠে, আমি কি করেছি পিচ্চি পাখি? আপনি খুব খারাপ। আমার থেকে এত কিছু লুকিয়েছেন। কথাটা বলে আবারও ঝাঁপিয়ে পড়ে শুভ্রর বুকে। শুভ্র হাসে। সেও সারাকে নিজের সাথে জড়িয়ে নেয় হাতের বন্ধনে। তারপর ঠোঁটে হাসি রেখে বলে, কি লুকিয়েছি একটু বলবা জান? আমি বুঝতে পারছি না। রাগ উঠাবেন না, বলো না কি করেছে। আচ্ছা, রাগ উঠায় কি করে? এটার কি কোনো বিকাশ নাকি এটিএম সিস্টেম বউ, যে ইচ্ছা মতো উঠানো যায়? রাগাবেন না বলছি। কি সব বলছেন কি? আরে, বউ রাগে না? আমি তো বলছি টাকা যেভাবে উঠাই আমি মনে করছি রাগও সেভাবেই উঠাতে হয়। ছাড়া এবার রেগে যায়, খুব জোরে কামড়ে ধরে শুভ্রর বুকে।
তবে শুভ্র কোনো রিয়াকশন দেখায় না। একটু পর সারা নিজে থেকেই ছেড়ে দেয়। প্রচণ্ড রাগ বা কষ্টে অভিমানে তার কান্না পায়। সারা আবার কেঁদে ওঠে। সারার এমন কান্না দেখে আবার শুভ্র একটু ভোর পেয়ে যায়, কারণ মেয়েটা অল্পতেই অসুস্থ হয়ে যায়। আর আজকের দিনে অসুস্থ করতে চায় না মোটেও। শুভ্রর হাসি হাসি মুখটা গায়েব হয়ে যায়। ঠান্ডা মুখশ্রীতে সারার পিঠে হাত রেখে বলে ওঠে, আমি জানি পিচ্ছি পাখি, তোমার রাগ অভিমান আজ পালা করে একসাথে উদয় হয়েছে। কারণটাও আমার অজানা নয়। আসলে তোমার কথা হচ্ছে এই যে আমি অবিবাহিত, এটা কেন বলি নাই? ওরও আমার মেয়ে, সেটা কেন বলিনি? আর এই জন্যই কি তোমার 4 বছরের জন্য এনেছিলাম? এটুকু বলে শুভ্র থামে। বেশ শব্দ করেই একটা দীর্ঘশ্বাস ছাড়ে। শুভ্রর কথা শেষ হতে ছাড়া শুভ্রর বুক থেকে মাথা তোলে, চোখে মুখে বিস্ময়। এই মানুষটাকে কিছু বলার আগেই বুঝে যায় কি করে। সারা বুঝতে পারে না। সারাকে বিস্ময়ের সাথে তাকিয়ে থাকতে দেখে শুভ্র হালকা হেসে বলে, এখন তুমি কি ভাবছো আমি এগুলো কিভাবে জানলাম? আচ্ছা, আজ সব প্রশ্নের উত্তর তুমি পাবে। কিন্তু কি কিন্তু? শুভ্র পকেট থেকে মোবাইল বের করে। সন্ধ্যা প্রায় হতে চলল। মাগরিবের আজানের আর 25 মিনিট বাকি। শুভ্র ছাড়ার দিকে তাকিয়ে ঠোঁটে দুষ্টু হাসি টেনে বলে, আজ সন্ধ্যায় একটা সারপ্রাইজ আছে। আমরা পুরো পরিবার যাব এক জায়গায়, সেখানে যেতেই বলবো। আর একটা কথা। কি কথা? শুভ্র ছাড়ার দিকে এগিয়ে যায়। বিস্ময়ে ভরা চক্ষুদ্বয় এখন ভরকে যাওয়ার মতো ছাড়ার। শুভ্র ছাড়ার কানের কাছে ফিসফিস করে বলে ওঠে, পিচ্চি পাখি, এবার একটু বড় হতে হবে তোমাকে। আজ থেকে ট্রেনিং দেব, রেডি হয়ে নাও যান। সূর্য অস্ত যাচ্ছে। কিছুক্ষণের মাঝেই আঁধারে ঢাকবে ধরণী। মেঘে ঢাকা আকাশ, হলুদ আভায় ভরা ছাদের একই ধার একেবারে কর্নারের দোলনা। আগে অন্য পাশে ছিল, 2 দিন হলো এখানে এনেছে। এখান থেকে দূর বিশাল চা বাগান দেখা যায়। সেজন্যই মূলত আনা। চারিপাশে বাতাস বইছে, আবহাওয়াটা বেশ মনোমুগ্ধকর। ফাতিহার পাশে বসে দূরের চা বাগানের দিকে তাকিয়ে হাতে থাকা গিটারটার দিকে তাকালো অর্ক। আসার সময় ফাতিহা আনলো নিজের রুম থেকে। বেশ কয়েক বছর পর গিটার হাতে নিল অর্ক। অর্কের দিকে তাকিয়ে ফাতিহা বলে উঠল, কি হলো? শুরু করেন, সন্ধ্যা নামলো বলে। ফাতিহার কথা শ্রবণ হতেই অর্ক গিটারে টুংটাঙা আওয়াজ তুলে মৃদু বাতাসের সাথে মনোমুগ্ধকর পরিবেশ এর সাথে খাপ খাইয়ে দূর আকাশের দিকে তাকিয়ে খালি গলায় গেয়ে উঠল, দূরে দূরে মেঘ যাচ্ছে পড়ে, মন মেলল স্মৃতির দুদানায়। দূরে দূরে মেঘ যাচ্ছে পড়ে, মন মেলল স্মৃতি দুদানায়। জানি না কেন তা জানি না, 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 জানি না, জানি না, জানি না। ক্ষয়ে ক্ষয়ে যাওয়ায় সময় মেনে নেয় তার পরাজয়, জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয়। ক্ষয়ে ক্ষয়ে যাওয়ায় সময় মেনে নেয় তার পরিচয়, জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয়। যার কথা ভাসে মেঘলা বাতাসে তবুও সে দৌড়ে, তা মানি না। যার কথা ভাসে মেঘলা বাতাসে তবু সে দৌড়ে, তা মানি না। জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না, জানি না। অর্ক থামে। ফাতিহার চোখ বেয়ে নিজের অজান্তেই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। খোলা আকাশের দিকে তাকে শান্ত কণ্ঠে বলে ওঠে, ধন্যবাদ আপনাকে। আমার মন আর আকাশের মন খারাপের সাথে গানটা বেশ মানিয়েছে, আর আপনার কণ্ঠটাও বেশ। অর্ক তাকিয়ে আছে একা একা বলে যাওয়া ফাতিহার দিকে। হুট করে কোনো প্রিপারেশন ছাড়াই গানটা গাওয়া তার। জানে হয়তো ভালো হয়নি, তবে খারাপও হয়নি। অর্ককে চুপ করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ফাতিহা বলে ওঠে, জানেন, আজ আমার ক্ষুদ্র একটা স্বপ্ন হয়েছে। যদিও মানুষটা ভিন্ন, তবে স্বপ্নটা পূরণ হয়েছে। আমার খুব ইচ্ছে ছিল পরন্ত বিকেলে একজনের ঘাড়ে মাথা রেখে তার গাওয়া গান শুনতে শুনতে সূর্য ডুবে যাওয়া দেখব। ধন্যবাদ আপনাকে আমার ইচ্ছাটা পূরণ করার জন্য। ফাতিহার মুখে হাসি ফুটে ওঠে দেখে অর্ক বলে উঠল, কিছু মনে না করলে, আর আপনি চাইলে আমি কথাটা অসমাপ্ত রয়ে যায়। অর্কের ফোন বিকট শব্দ বেজে ওঠে। অর্ক বিরক্ত হয়ে সাইডে গিয়ে রিসিভ করে। ফোনে তার বাবার সাথে কথা বলে ঠিকানা দিয়ে কল রাখতেই শুভ্রর কল পেল। কিছু একটা বলে কল কেটেই ফাতিহাকে নিয়ে তাড়াহুড়ো করে ছাদ থেকে নেমে এলো। তারপর যে যার রুমে গিয়ে রেডি হতে থাকলো। চলবে অতি শীঘ্রই গল্পের দ্বিতীয় অংশ আসবে। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ। আজ 4 বছরের চুক্তির মা গল্পের প্রথম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে এতদিন আমাদের সাথে থাকার জন্য।